আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। সালসামিদ একাডেমির লার্নিং কোরআন এ টু জেড এর আরও একটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা পড়েছি আরবি হরফগুলো। আজকে আমরা পড়ব সে হরফগুলো মুখের কোথা থেকে উচ্চারণ করতে হয়, অর্থাৎ আরবি হরফের উচ্চারণের স্থান আজকের টপিক। বাংলাতে আমরা যাকে স্থান বলি তাকে আরবিতে কি বলে? মাখরাজ বলে। বাংলাতে যাকে আমরা স্থান বলি আরবিতে মাখরাজ বলে। ঠিক আছে, আরবি হরফের উচ্চারণের স্থান বা মাখরাজ কয়টি? আমরা প্রথমে জেনে নেই মাখরাজ কাকে বলে। সেটা আমরা বলেছি, আরবি হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। কারণ হরফ কয়টি আমরা সেটা গত ক্লাসে দেখেছি। আরবি হরফ 29টি। এই যে আমার এখানে সম্পূর্ণ লেখা আছে আরবি হরফ 29টি। দেন এখন হচ্ছে এই 29টি হরফ মোট 17টি জায়গা থেকে উচ্চারণ করতে হয়। 29টি হরফের জন্য 29টি জায়গা প্রয়োজন নেই, বরং 29টি হরফ 17টি জায়গা থেকে উচ্চারণ করা যাবে। ঠিক আছে, আশা করা যায় এতটুকু পর্যন্ত আপনারা সবাই বুঝেছেন। তাহলে আমরা একবার রিভাইজ করে নেই। হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, আরবি হরফ 29টি অ্যান্ড মাখরাজ 17টি। ঠিক আছে, চলুন তাহলে আমরা ওয়ান বাই ওয়ান এভাবে আমরা শেষ করে ফেলি 17টি মাখরাজ। ইনশাআল্লাহ আমি আপনাকে বুঝিয়ে দেব, আপনি ক্লাসটি সুন্দরভাবে মনোযোগ দিয়ে করবেন। প্রথমে 1 নম্বর মাখরাজ দেওয়া আছে, এক নম্বর মাখরাজ হলকের কণ্ঠনালী। হলকের শুরু হইতে হামজা হা উচ্চারণ করতে হয়। এখন বলবেন হলক কি? যে সেখানে দেওয়া আছে কণ্ঠনালী। ঠিক আছে, হলকের শুরু হইতে 1 নম্বর মাখরাজ কি? হলকের শুরু হইতে হামজা হা উচ্চারণ করতে হয়। এখন আমি গত ক্লাসে একটি সহজভাবে বুঝিয়েছিলাম। দেখেন, এটা হচ্ছে আমাদের গলা। ঠিক আছে, গলা। এই গলাই দেখবেন ছেলেদের এখানে একটা হচ্ছে উঁচা জায়গা রয়েছে। এই উঁচা জায়গার এই বরাবর থেকে হামজা হা উচ্চারণ করতে হবে। এই প্যাটার্নটা আপনাদেরকে মনে রাখতে হবে। গলার এই শুরু থেকে, মানে ছেলেদের যে জায়গায় উঁচা একটা স্থান আছে, সেখান থেকে আমরা হামজা হা উচ্চারণ করব। ঠিক আছে, দেন দ্বিতীয় নম্বর মাখরাজ কি বলছে? হলকের মধ্যখান হইতে আইন হা। আমরা প্রথম নম্বর মাখরাজ শিখেছি হলকের শুরু হইতে হামজা হা উচ্চারণ করতে হয়। দ্বিতীয় নম্বর মাখরাজ কি? এই যে হলকের মধ্যখান, ছেলেদের যে উঁচা স্থান তার 2 আঙ্গুল নিচে একবারে গলার মাঝ বরাবর, সেখান থেকে উচ্চারণ করতে হয় আইন হা উচ্চারণ করতে হয়। ঠিক আছে, অ্যান্ড 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন হ উচ্চারণ করতে হয়। হলকের শেষ কোনটা? হলকের মধ্যখান হইতে আইন হা, অতএব এই যে শেষ। হলকের শেষ হইতে গইন হ উচ্চারণ করতে হয়। তাহলে আমরা আবার একবার শুরুতে দেখে নেই। হলকের শুরু হইতে হামজা হা উচ্চারণ করতে হয়, হলকের মধ্যখান হইতে আইন হা উচ্চারণ করতে হয়, হলকের শেষ হইতে গইন হ উচ্চারণ করতে হয়। এখন আমরা এই যদি 3টা মাখরাজ বুঝে থাকি, সেটা আমরা 3টা মাখরাজ প্র্যাকটিক্যালি আবার একবার দেখে নেই। এই যে আমাদের এটা গলা। ঠিক আছে, গলার এই শুরু হইতে হামজা হা উচ্চারণ করবেন, গলার মধ্যখান হইতে আইন হা উচ্চারণ করবেন এবং শেষ হইতে গইন হ উচ্চারণ করবেন। তাহলে আপনি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন। আমরা এই তিনটি মাখরাজের মাধ্যমে আমরা 6টি হরফ শিখে ফেলেছি। এখন আমাদের বাকি আর 24টি হরফ আমরা শিখব 14টি স্থান থেকে। ঠিক আছে, ইনশাল্লাহ। 4 নম্বর মাখরাজ কি আমরা দেখি। 4 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। তার বরাবর বলতে কি? জিহ্বার গোড়ার উপরের যে তালু, সেই তালুকে বলছে এখানে। ঠিক আছে, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ
উচ্চারণ করতে হবে, ঠিক আছে। জিহ্বার গোড়া কি আগা কি এগুলো আপনারা জানেন। যেমন ধরেন এই যে ধরেন এটা জিহ্বা, ঠিক আছে। জিহ্বার এটা হচ্ছে আগা, এটা হচ্ছে মধ্যখান, এটা হচ্ছে গোড়া। গোড়াটা কোনটা? আমাদের আলাজিব আছে, আলাজিবের ওই বরাবর জায়গাটাকে ওই ওই একটু আগায়, মানে এই জায়গাটাকে এটাকে গোড়া বলে, ঠিক আছে। ধরেন এটা আলাজিব ধরেন, আর তার এই যে এই জায়গাটাকে জিহ্বার গোড়া, ঠিক আছে। জিহ্বার গোড়া তার ওপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ হরফটি উচ্চারণ করতে হবে। আশা করা যায় এটাও বুঝেছেন। হরফটির উচ্চারণ কি? কফ, কফ, কফ। হুম। হ্যাঁ, 5 নম্বর মাখরাজ জিহ্বার 5 নম্বর মাখরাজ। 5 নম্বর মাখরাজ কি আমরা দেখে নেই। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর ওপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ হরফটি উচ্চারণ করতে হবে। আমরা দেখেছি এটা জিহ্বার গোড়া, ঠিক আছে। জিহ্বার গোড়া থেকে ধরেন একটু আগে বাড়াইলাম, বাড়ায় এই স্থানটা আপনার হচ্ছে ও তার ওপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ হরফটি উচ্চারণ করবেন। কাফ হরফটির উচ্চারণ কি? শুদ্ধ উচ্চারণ কাফ, কাফ। তার মানে কি এই দুইটা মাখরাজ সেম প্যাটার্ন। 4 নম্বর মাখরাজ আর 5 নম্বর মাখরাজ। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফ উচ্চারণ করবেন। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর ওপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ হরফ উচ্চারণ করবেন। অ্যান্ড লাস্ট 6 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার মধ্যখান তার বরাবর ওপরে তালুর সঙ্গে লাগিয়ে 3টা হরফ উচ্চারণ করতে হবে। 3টা হরফ কি কি? এই যে জিম, শিন, ইয়া। আপনারা যদি জিহ্বার গোড়া বুঝে থাকেন তাহলে জিহ্বার মাঝখানেও অবশ্যই বুঝেছেন। আর যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন যদি আপনারা রেগুলার এই কোর্সটি করতে চান। কারণ আমরা ফুল ভিডিও মানে কায়দা কোরআন শেখার জন্য যতগুলো ভিডিও প্রয়োজন আমরা সব দিয়ে দেব, প্লে লিস্ট আকারে থাকবে, আপনারা দেখবেন। আপনারা যদি জিহ্বার গোড়া বুঝে থাকেন তাহলে জিহ্বার মাঝখানও বুঝেছেন। হ্যাঁ, জিহ্বার মাঝখান তার বরাবর ওপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম, শিন, ইয়া এই 3টি হরফ উচ্চারণ করবেন। তাহলে এখন একটা বিষয় লক্ষ্য করেন, 4 নম্বর মাখরাজ থেকে 6 নম্বর মাখরাজ 3টা সেম প্যাটার্ন, 3টা মনে রাখা খুবই সহজ, এগুলো সব মুখস্থ করতে হবে, ঠিক আছে। 4 নম্বর মাখরাজ কি? জিহ্বার গোড়া তার বরাবর ওপরে তালুর সঙ্গে লাগিয়ে কফ উচ্চারণ করতে হবে। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর ওপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ হরফ উচ্চারণ করবেন। অ্যান্ড লাস্ট 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর ওপরে তালুর সঙ্গে লাগিয়ে 3টি হরফ জিম, শিন, ইয়া উচ্চারণ করবেন। এই 3টি মাখরাজ থেকে আমরা মোট কয়টা হরফ শিখেছি? 5টা হরফ। আর শুরুতে 3টা মাখরাজ থেকে আমরা শিখেছি 6টা হরফ। 5, 6, 11টি হরফ আমরা 6টি মাখরাজ থেকে অলরেডি শিখে ফেলেছি, ঠিক আছে। এরপরে 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা। জিহ্বার গোড়ার কিনারা ওপরের মাড়ির দাঁতে গোড়ার সঙ্গে লাগিয়ে। জিহ্বার গোড়ার কিনারা ওপরের মাড়ির দাঁতের যে কোনো পাশের মাড়ির দাঁতের, ডান পাশের হতে পারে, বাম পাশের হতে পারে, ওপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে হরফটি উচ্চারণ করবেন। এটা আপনারা বাংলা লেখা থেকে আপনাদের বোঝা অনেক কষ্ট হবে। আমি একটু প্র্যাকটিক্যালি মানে কি বলে আমরা একটু দেখে নিই, প্র্যাকটিক্যালি দেখে নিই। ধরেন এটা আপনার জিহ্বা, ঠিক আছে। আমরা বলেছি এটা জিহ্বার আগা, এটা গোড়া। এই যে এই ধরেন এতটুকুই আপনার গোড়া থেকে যে পর্যন্ত, যা মানে যতটুকু বলা যায় আপনার মাড়ির দাঁত যতটুকু ততটুকু অংশ এটা জিহ্বা। এখানে ধরেন আপনার দাঁত, ঠিক আছে, এগুলো আপনার দাঁত। হ্যাঁ, দাঁত আঁকে দেখে আপনার হাসি আবার। এগুলো আছে মাড়ির দাঁত, আর এখানে যে দাঁতগুলো আছে সেগুলো ধরেন সামনের দাঁতগুলো, এগুলো মাড়ির দাঁত। যতদূর পর্যন্ত মাড়ির দাঁত আছে ততদূর পর্যন্ত জিহ্বার এক পাশ এই উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে রাখবেন, এই পাশ অথবা এই পাশ, আপনার যেই পাশ থেকে উচ্চারণ করা সহজ হয় সেই পাশ আপনার উপরের মাড়ির দাঁতের যে কোনো এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে রেখে হরফটি উচ্চারণ করবেন। তাহলে আপনি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন। আপনারা কি বুঝেছেন? আশা করা যায় ইনশাল্লাহ বুঝেছেন। এটা একটু বোঝার একটু টাফ বিষয়। এটা আপনারা আবার একটু ভিডিওটি আবার আগে মানে পূর্বে টেনে মানে এই জায়গাটা 2বার করবেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। হরফের উচ্চারণ বদ, বদ। মাড়ির দাঁত কিন্তু উপরের গুলো হবে, নিচের গুলো না। এই যে দেখেন উপরের মাড়ির দাঁত,
লেখাটা ভালোভাবে পড়বেন, তারপরে কথা আমার এই প্র্যাকটিক্যালি দেখাটা একটু দেখে নেবেন, ঠিক আছে? ৮ নাম্বার মাখরাজ কি? ৮ নাম্বার মাখরাজ হচ্ছে জিহ্বার আগার কিনারা সামনের ওপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে লাম হরফটি উচ্চারণ করতে হবে। জিহ্বার আগার কিনারা, এই যে আমরা দেখে নিই, এই ধরেন জিহ্বার আগা, এই যে এই কিনারাটা, এই যে এই কিনারা, এই কিনারা সামনের ওপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে লাম হরফটি উচ্চারণ করবে। দেখবেন এখানে কয়েকটা দাঁত আছে, ঠিক আছে? এগুলো হচ্ছে সামনের দুইটা দাঁত, এখানে দেখবেন কয়েকটা দাঁত আছে, এই যে এই দাঁতগুলোর গোড়ার সঙ্গে লাগিয়ে এই লাম মানে সামনের দুইটা দাঁত বাদে তার ডানের দাঁত দাঁতের এই গোড়ার সঙ্গে এইগুলোর সাথে লাগিয়ে লাম হরফটি উচ্চারণ করবেন। লাম লাম লাম। আশা করা যায় আপনারা এই ৮টি মাখরাজ বুঝেছেন। এরপর আমরা ৯ নম্বর মাখরাজ দেখি। হ্যাঁ, ৯ নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন হরফটি উচ্চারণ করবেন। জিহ্বার আগা তার ওপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন হরফটি উচ্চারণ করবেন। আগা আপনারা অবশ্যই দেখেছেন, যদি আমার আগের মানে কি বলে আগের আপনারা আমার যদি ৭ নম্বর ৮ নম্বর এই মাখরাজগুলো বুঝে থাকেন, তাহলে অবশ্যই এখানে জিহ্বার আগা কি সেটা আপনারা বুঝেছেন। জিহ্বার আগা তার ওপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন হরফটি উচ্চারণ করবেন, ঠিক আছে? নুন নুন নুন। জিহ্বার আগা তার বরাবর ওপরে তালুর সঙ্গে লাগিয়ে নুন হরফটি উচ্চারণ করবেন। লাস্ট ১০ নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর ওপরের তালুর সঙ্গে লাগিয়ে র হরফটি উচ্চারণ করবেন। আমি গত ক্লাসে সুন্দরভাবে বুঝিয়েছিলাম, আপনার সামনের ওপরে যে দুইটা দাঁত আছে সেই দুই দাঁতের গোড়ার থেকে একটু ওপরে দেখবেন একটা উঁচা জায়গা আছে, আপনি আপনার মুখে হাত দিলে আপনি বুঝতে পারবেন, এটাকে আমরা মূর্ধা বলি, ঠিক আছে? এই মূর্ধার সাথে আপনার জিহ্বার আগাটা লাগিয়ে র হরফটি উচ্চারণ করবেন। র র র, ঠিক আছে? ১১ নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের ওপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত দাল তা উচ্চারণ করবেন। এই যে সামনের উপরের দুই দাঁত, এই দুই দাঁত রিলেটেড যতগুলো মাখরাজ ছিল আমি গত ক্লাসে শিখিয়েছিলাম, আজকে ধরেন আপনাদের ডবল করা হবে, যার কারণে আপনারা আশা করা যায় সহজে বুঝবেন। আপনার সামনের ওপরের যে দুইটা দাঁত আছে বড়, যেহেতু আকারে বড়ই হয়, এই দুই দাঁতের গোড়ার সাথে সামনের উপরে এই দুই দাঁতের গোড়ার সাথে আপনার জিহ্বার আগাটা সংযোগ করে ত দাল তা এই তিনটি হরফ উচ্চারণ করবেন। ১২ নম্বর মাখরাজ কি? জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদ সিন জা উচ্চারণ করবেন। তাহলে কি বললাম? জিহ্বার আগা সামনের নিচের, এই যে নিচে যে দুইটা দাঁত আছে আপনার একেবারে সরাসরি সামনের যে নিচে দুইটা দাঁত, সেই দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদ সিন জা এই তিনটে হরফ উচ্চারণ করবেন। ১৩ নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের ওপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে র জাল সা এই তিনটি হরফ উচ্চারণ করতে হবে। সামনের ওপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত দাল তা উচ্চারণ করতে হয়, আর আগার সঙ্গে লাগিয়ে র জাল সা এই তিনটি হরফ উচ্চারণ করতে হয়। অতএব চলেন পরে ১৪ নম্বর মাখরাজ নিচে ঠোঁটের পেট সামনের ওপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে হরফটি উচ্চারণ করবেন। লেখা থেকে অবশ্যই আপনারা বুঝবেন না, বুঝতেও পারেন, আশা করি যে মানে না বোঝার সম্ভাবনা বেশি। নিচের ঠোঁটের পেট, আপনার ঠোঁট কয়টা? উপরের ঠোঁট, নিচের ঠোঁট। হ্যাঁ, নিচের ঠোঁটে দেখবেন দুইটা অংশ, এক হচ্ছে ভেজা অংশ আর একটা হচ্ছে শুকনা অংশ। এই দুইটা মাঝ বরাবর আপনার সামনের দুইটা দাঁত লাগিয়ে রেখে ফা হরফটি উচ্চারণ করবেন। লক্ষণীয় বিষয়, ফা হরফটি উচ্চারণের সময় আওয়াজ মানে বাতাস বের হবে, ফা ফা ফা, ঠিক আছে? ১৫ নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়া বা মিম এই তিনটি হরফ উচ্চারণ করবেন। দুই ঠোঁট হইতে ওয়া বা মিম এই তিনটি হরফ উচ্চারণ করবেন। এখন
এই দুই ঠোঁটের কোথায় থেকে কোন হরফ উচ্চারণ করবেন, সেটা হচ্ছে দুই ঠোঁট গোল করে ওয়া হরফটি উচ্চারণ করবেন, ওয়াও। আর দুই ঠোঁটে দেখবেন আমি বলছিলাম ঠোঁটের দুইটা অংশ ভেজা শুকনা, হ্যাঁ, দুই ঠোঁটের ভেজা অংশ লাগিয়ে রেখে বা হরফটি উচ্চারণ করবেন, বা বা বা, হ্যাঁ। আর শুকনা অংশ থেকে মিম হরফটি, দুই ঠোঁটের দুইটা শুকনা অংশ একসাথে লাগিয়ে রেখে মিম হরফটি উচ্চারণ করবেন, মিম মিম মিম। আপনাদের ক্লাসটি আরও ইফেক্টিভ হতো যদি আমি দেখিয়ে দিতে পারতাম সরাসরি প্র্যাকটিক্যালি, কিন্তু ফোনের কারণে সেটা সম্ভব না। আল্লাহ ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা ল্যাপটপের ব্যবস্থা করার মাধ্যমে সেই সমস্যাটা সমাধান করে দেবো ইনশাল্লাহ। 15 মাখরাজ আমরা শিখে ফেলেছি, আর লাস্ট 2টা নাম মাখরাজ শিখবো, সেটা কি 16 নাম মাখরাজ। মুখের খালি জায়গা হইতে মাদ উচ্চারিত হয়, বা বু বি, মুখের খালি জায়গা। মুখের খালি জায়গাটা বুঝছেন, মুখের যে খালি জায়গা এই জায়গা থেকে মাদ উচ্চারিত হয়, বা বু বি, বা বু বি। আর 17 নাম মাখরাজ কি, নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। এখানে একটা যে মজার বিষয় কি, আপনি এই গুন্নাটা উচ্চারণ করার সময় আপনার নাক যদি ধরেন, তাহলে যদি আপনি বাধা পান তাহলে বুঝবেন আপনার গুন্নাটা সঠিক হচ্ছে। আর আপনার নাক যদি টিপ দিয়ে ধরা পড়ে আপনি যদি অন্য গুন্নাটা উচ্চারণ করতে পারেন তাহলে বুঝবেন আপনার গুন্নাটা হচ্ছে না। সহজ টেকনিক, ঠিক আছে। আন্না আন্না, আম, আপনি নাক ধরেন দেখবেন উচ্চারণ করতে পারবেন না যদি আপনার উচ্চারণটা সঠিক হয়। আন্না আম্মা। আশা করা যায় আপনারা এই 17টি মাখরাজ সুন্দরভাবে বুঝে গিয়েছেন। আশা করা যায় ইনশাআল্লাহ, আমার বিশ্বাস আপনারা সবাই পারবেন। চেষ্টা করতে হবে অবশ্যই, চেষ্টা ছাড়া কখনোই সফল হতে পারবেন না। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের নিকটাত্মীয়ের কাছে, বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা এই কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউবে বিনামূল্যে করাবো ইনশাল্লাহ। এখানে আমরা কোনো ধরনের অর্থ প্রদান করব না। পাশাপাশি আমাদের একাডেমিক কার্যক্রম চালু থাকবে, সেখানে আপনারা যদি ভর্তি হতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই ভর্তি হতে পারবেন দেশ বিদেশ থেকে। ক্লাসটি এ পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।